বল স্পন্টেনিয়াস প্রসেস কি ইরিভার্সেবল নাকি রিভার্সেবল বল দেখি, তোর কি মনে হয়? অবভিয়াসলি ইরিভার্সেবল। কেন? তার কারণ দেখ, যদি একটা প্রসেস স্পন্টেনিয়াস হয় আর যদি রিভার্স ব্যাক করে চলে আসে স্টার্টিং ম্যাটেরিয়ালে, তাহলে তুমি বলবো রিয়াকশনই হয়নি। এক্স্যাক্টলি, ইকুইলিব্রিয়ামে থাকলে আমি বলতে পারি না। বোঝা গেছে? তার মানে স্পন্টেনিয়াস প্রসেস ইরিভার্সেবল ঠিক আছে, আর রিভার্স ব্যাক তো আমি করতেই পারি কোনো একটা এক্সটার্নাল এজেন্সি, ওটা করা যাবে। তাহলে ভাই অ্যাসারশন আমার স্টেটমেন্ট আমার ঠিক। সেকেন্ড বলেছে রিজন, ডিক্রিজ ইন এনথ্যালপি ইজ আ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর ফর স্পন্টেনিটি। ঠিক আছে, দেখা যাক ভাই, ডিক্রিজ ইন এনথ্যালপি, ডেলেস আমার একটা রিয়াকশন স্পন্টেনিয়াস হতে গেলে ডেলেস একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। একটা রিয়াকশন স্পন্টেনিয়াস হতে গেলে ডেল জিকে হতে হবে লেস দ্যান জিরো। ডেল জিকে লেস দ্যান জিরো মানে কি ভাই, ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস এটাকেও লেস দ্যান জিরো হতে হবে স্বাভাবিকভাবেই। এখন তুই ভাব, এটার ভ্যালু জিরো লেস দ্যান জিরো হওয়া কখন পসিবল? যদি আমার ডেল এইচের ভ্যালু মাইনাস হয়, তাহলে দেখ আমি অলরেডি অনেকটা এগিয়ে আছি, এটা মাইনাস, এর সাথে এটা মাইনাস হবে, ওটার মাইনাসই আমার হবে। কিন্তু এটা যদি প্লাস হয়, তখন ভাই উল্টো হয়ে গেল খেলা। তখন আমার ভাই এই টি ডেল্টা এস ফ্যাক্টরের ভ্যালুটা এর থেকে বেশি হতে হবে, তখন আমার ভাই এর উপরে এটা ডিপেন্ড করবে। বোঝা গেছে? তাহলে রিজনের স্টেটমেন্টটা ঠিক আছে না ভুল আছে? রিজনের স্টেটমেন্ট ঠিক আছে। হ্যাঁ, এনথ্যালপি বলেছে তো, এনথ্যালপি তো করলাম, ও সরি এটা নেগেটিভ আছে, হ্যাঁ নেগেটিভই লিখেছিলাম। তা ডেল এইচ আমার নেগেটিভ, আর ডেল এইচ নেগেটিভ হলে অবভিয়াসলি আমি ভাই ওভারঅল ফ্যাক্টরটা নেগেটিভের দিকে অনেকটা এগিয়ে গেলাম। এটা যদি আমার -1000 হয়, তাহলে ভাই এর ভ্যালুটা ওভারঅল 200 হলে আমার কিছু যায় আসে না, ওভারঅল তো আমার মাইনাসই থাকছে। তার মানে আমার কি হয়েছে, রিজনের স্টেটমেন্টটা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কিন্তু এক্সপ্রেশন কি ঠিক? এক্সপ্রেশন কিন্তু আমার কারেক্ট না। অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, বাট এক্সপ্রেশন আমার কারেক্ট নয়। বোঝা গেছে? কি বুঝলি তুই জানিস। ঠিক আছে, চল চলে আসি পরের কোশ্চেন। বল কি আছে তারপরে? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সরি কেভি কাশীপুর 2, তারপরে সেকশন সি এর 1, প্রেডিক্ট দ্য ফিজিবিলিটি। কীভাবে করবো? সেকশন সি এর 1 কী করেছি বল? ডেল্টা জি বার করবে, এক্স্যাক্টলি সেকশন সি এর 1। আমি এখন এটা এই মুহূর্তে করবো না, যার কাছে ক্যালকুলেটার আছে সে আইএসসি বোর্ড করবে। তোকে বলেছে এনথ্যালপি অ্যান্ড এন্ট্রপি চেঞ্জ অফ আ রিয়াকশন এত এত অত। ঠিক আছে, প্রেডিক্ট দ্য ফিজিবিলিটি। ফিজিবিলিটি মানে কি ভাই, স্পন্টেনিয়াস হবে নাকি নন স্পন্টেনিয়াস হবে? স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস করার জন্য আমি কী করবো? এই সেম কোশ্চেন আমি তুই পিডিএফ এর মধ্যে ছিল তখনও করেছিলাম। কী করতে হবে আমাকে? কী বার করতে হবে? কিসের ভ্যালু বার করতে হবে? ডেল জির ভ্যালু বার করতে হবে। তো ডেল জির জন্য আমার কাছে ইকুয়েশন কী আছে? ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। ডেল এইচ এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে কত? 40.63 কিলো জুল পার মোল। জুলে কনভার্ট করতে হবে বুঝতেই পারলাম, 4630 জুল পার মোল হয়ে গেল। মাইনাস টি এর ভ্যালু কত বলেছে? 300 কেলভিন বসাচ্ছি। ডেল এস এর ভ্যালু কত বলেছে? 108.8 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ওই মোল ইনভার্স আর ওই মোল কেটে যাবে, সরি ওই কেলভিন ইনভার্স আর ওই কেলভিনটা যাবে কেটে। আমার দেখ ইউনিট কিসে পড়ে থাকলো? আলটিমেটলি জুল পার মোলে। ক্যালকুলেট করবি তাহলে 40,630 মাইনাস 108.8 ইন্টু 300, ক্যালকুলেটার বসাবো, বসিয়ে কত আসছে ভ্যালুটা? কত আসছে বলতে ভ্যালুটা? 4630 মাইনাস 108.8 ইন্টু 300, ভ্যালুটা কত আসছে? 40,630 মাইনাস 108.8 ইন্টু 300, কত আসছে? অ্যান্সার কত আসলো? আমি কি বলেছি ভাই? 40,630 মাইনাস 108.8 ইন্টু 300, কত আসছে? আর বল ভাই কত আছে? ক্যালকুলেটার, ক্যালকুলেটার আছে তো তোর হাতে, আইএসসি বোর্ডের ক্যালকুলেটার তুলে দিয়েছে বোর্ড তোকে। সম্মান রাখার জন্য আমার বল ভ্যালুটা কত আসছে? বকাঝকার পার্ট নেই, ঠিক আছে? কত আসছে ভ্যালু? ফোনের ক্যালকুলেটার ভাই অ্যালাউড না। কত এসেছিল তোর ভ্যালুটা? হয়নি ভাই, ভ্যালুটা আসেনি। 4630, আরে করছিস না ভাই, আইএসসি বোর্ড ক্যালকুলেটারটা বসা দুটো। 4630 মাইনাস 108.8 ইন্টু 300, কত আসছে? ক্যালকুলেটার বসিয়ে। কেন ভাই তোরা ক্যালকুলেটার আসিস, ও এসে এখন ওকে করতে দে, আবার ওর থেকে চাইছিস? তুই দিবি না, ঠিক আছে? তুই নিজের মতন কর আগে, থাক হোক, 3 নম্বর বার ঠিক হবে। সেভেন নাইন নাইন জিরো, তাহলে ডেল জির ভ্যালু কত আসলো? 7990 জুল, জুল পার মোল, ঠিক আছে? 7990 জুল পার মোল। তাহলে রিয়াকশনটা ফিজিবল নাকি কি হবে? স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস হয়ে গেল হচ্ছে আমার নন স্পন্টেনিয়াস, কারণ কি ডেল জির ভ্যালু পজিটিভ আসলো, ডেল জির ভ্যালু আসলো পজিটিভ, তার মানে হয়ে গেল কি নন স্পন্টেনিয়াস।
তুই বললি হ্যাঁ বুঝতে পারছি, কেমিস্ট্রিটা দারুণ সাবজেক্ট। ওকে চল কেভি কাশীপুর 2, তারপরে বল কার কি আছে ডাউট। 12 কত 12 ভাই? এখানে তো অনেকগুলো 1 2 3 দেখতে পাচ্ছি। থার্মোডাইনামিক্স মেইনলি ডিলস উইথ, তাই তো? আচ্ছা এটা না এনসিইআরটি থেকে তুলে দিয়েছে একদম। থার্মোডাইনামিক্স মেইনলি ডিলস উইথ, 1 নম্বরটা হচ্ছে ভাই অ্যান্সার, ইন্টাররিলেশন অফ ভেরিয়াস ফর্মস অফ এনার্জি অ্যান্ড দ্যার ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। আচ্ছা দাঁড়া এটা আরও অনেক কিছু আছে তো। কী কী অপশানগুলো সিস্টেমটা হারিয়ে গেল। deals with the interrelation of various forms of energy and the transformation from one to another form, ঠিক আছে। energy changes in the processes which depend only in initial and final state, না ভাই এটা তো রেট তো কেমিক্যাল কাইনেটিক্স বলবে। আর দ্য সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম স্টেট আর মুভিং ফ্রম ওয়ান ইকুইলিব্রিয়াম টু, এটা বলবে ইকুইলিব্রিয়াম। অপশন নাম্বার 1 এটার অ্যান্সার, এটা এনসিইআরটি থেকে তুলে দিয়েছে এই কোশ্চেনটা, ঠিক আছে। হ্যাঁ বল 16 15 কি আছে? কোশ্চেন নাম্বার 15, এনথালপি অফ ফর্মেশন অফ গ্রাফাইট ইজ 0 বাট ডায়মন্ড ইজ নট 0। এনথালপি অফ ফর্মেশন অফ গ্রাফাইট ইজ 0 বাট অফ ডায়মন্ড ইজ নট 0। এটা কি ঠিক না ভুল? এটা ঠিক। কেন ঠিক? তার কারণ হচ্ছে কার্বনের মোস্ট স্টেবল ফর্ম হচ্ছে আমার গ্রাফাইট। গ্রাফাইট থেকে গ্রাফাইট বানাতে গেলে ফর্মেশনের আমার রিয়াকশনটা হবে হচ্ছে কি গ্রাফাইট, বাদিকে অ্যারো, ডান দিকে গ্রাফাইট। গ্রাফাইট থেকে গ্রাফাইট বানাতে গেলে ফর্মেশন এনথালপি হচ্ছে আমার 0। তাই অ্যাসারশন ঠিক আছে। তারপর এটা কি বলছে ভাই? এনথালপি অফ ফর্মেশন অফ দ্য মোস্ট স্টেবল অ্যালোট্রপ ইজ টেকেন অ্যাজ 0। তাহলে অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশন আমার কারেক্ট। বোঝা গেছে? আচ্ছা তারপরে বল কেভি কাশীপুর 2, কারো কোনো ডাউট ফার্দার? কেভি কাশীপুর 2, কারো কোনো ডাউট? কোন 3 ভাই? অনেক 3 আছে। সেকশন এর 3 এর অর্ডার এ, স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি অফ কতগুলো দেওয়া আছে বলেছে, ওটার কি হবে নাকি ওই রিয়াকশনটার কি হবে? সবার স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি অফ ফরমেশন দেওয়া আছে, দারুণ ব্যাপার। ইকুয়েশনটা বল দেখি কি আছে, বল। অর্ডার এ, 3 এর অর্ডার এ। আচ্ছা 3 এর এটা পেরেছিস? 3 এর এ ইউনিট কিসে এসছে বল? 3 এর কে পারিসনি? তুই ওটাই বলেছিলি তাই এটাকে। 3 এর এটা আগে করি। 3 এর এটা যারা যারা পেরেছিস বল দেখি ইউনিট কিসে এসছে। ইউনিটটা না লিখলে তো 3 হাফ 2.5 পাবি, 2.5 পাবি। তোর ফাইনালি ক্যালকুলেট করা ইউনিটটা কিসে আসবে বলে ফেল ভাই। তোর যে ফাইনালি ক্যালকুলেট করবি ওটা একটা ইউনিট আসবে। ইউনিটটা কিসে আসবে বল? সবাইকে জিজ্ঞেস করছি, বল ইউনিটটা কিসে আসবে? কোথায় আসবে? কিলোজুল পার মোল। কত আসলো? কিলোজুল পার মোল। হয়নি ভাই, কেন হয়নি? বই বলেছিলাম মিনিমাম ডাউট থাকলে জিজ্ঞেস করতে আমাকে। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, যখনই কোনো কোশ্চেন, আমি অনেককেই দেখি ভাই, যখন কোনো কোশ্চেন লিখতে বলি না, এটার অ্যান্সার কীভাবে করার চেষ্টা করে, এখানে অঙ্কটা কীভাবে করার চেষ্টা কর, 100 জনের মধ্যে 90% স্টুডেন্ট হয়তো ভাই ওটা শুরু করে অ্যাপ্রোচটা কী হবে, আমার কোশ্চেনটার অ্যান্সারটা আমি কীভাবে বার করবো। আর বাকি 10 জন থাকে যারা হচ্ছে ভাই ফার্স্টে কোশ্চেনটা ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেগে। এই অ্যাপ্রোচ যার আছে না, যে কোনো কোশ্চেনের অ্যান্সারটা আমার ডিল করতে বললে আগে কোশ্চেনটা ভালো করে লিখি, তারা ভাই ওখান থেকে আস্তে আস্তে বেরো। কোশ্চেন লেখার জন্য তুই সারাদিন বাড়ি গিয়ে 24 ঘন্টা টাইম পাবি। 24 ঘন্টা ধরে তুই কোশ্চেন লিখিস, কেউ তোকে আটকাবে না। ওই ফার্স্টে কোনো কোশ্চেন দেখতে পেলে আমি কোশ্চেন লিখবো, এই অ্যাপ্রোচ তুই মাথা থেকে সরিয়ে দে আস্তে আস্তে। কেন বলছি? তুই তো ভাই ক্লাস 12-এর পরে পড়াশোনা শেষ করবি না, আমি এজিউম করে নিলাম। তাহলে 12-এর পরে তুই যখনই কোনো এক্সাম দিতে যাবি, যে কোনো এক্সাম, যেমন কীরকম কলেজের এক্সামের কথা বলছি না, কম্পিটিটিভ লেভেলের এক্সাম, তোকে ভাই জীবনে কোনো না কোনো দিন কম্পিটিটিভ এক্সাম দিতে হবেই, কোনো না কোনো দিন তোকে দিতেই হবেই। সে তুই ভাই যেই ইউনিটের কথা বলছি না, যেই ইউনিট পৃথিবীর একমাত্র কম্পিটিটিভ নয়, তুই ধর বিটেক করলি, বিটেক করে তোর টার্গেট থাকবে এমটেক করবো, এমটেকের জন্য তোকে গেট দিতে হবে। তুই বিসিএ করবি, এমসিএর জন্য তোকে এন্ট্রান্স দিতে হবে, কম্পিউটার বেস সব। তুই সব বাদ দে, তুই ভাবলি আমি পিওর গ্র্যাজুয়েশন করবো, পাতি গ্র্যাজুয়েশন করবো,
করে গ্র্যাজুয়েশন 5 সাবজেক্টে করবো, অনার্সের দরকার নেই, মাইনর সাবজেক্ট থাকবে, করে আমি ভাই গভর্নমেন্ট এক্সামের জন্য পড়বো। সেখানেও ভাই তোর ভাই গভর্নমেন্ট এক্সামেও সিবিটি হবে, কম্পিউটার বেস টেস্ট, কম্পিউটারের কোশ্চেন আসবে। এবার তোর কম্পিউটার বেস টেস্ট, কম্পিউটার আসলে কোশ্চেন, তোকে তো ভাই যে কোনো কম্পিটিটিভ এক্সামে কী করে একটা নোটপ্যাড দিয়ে দেয়, নোটপ্যাড দেবে, যেখানে তুই রাফ ওয়ার্ক করবি, আর কিচ্ছু না, তোকে পেনও দিয়ে দেবে ওরা, একটা নোটপ্যাড রাফ ওয়ার্ক করার জন্য আর পেন দেবে। স্ক্রিনে তোর কোশ্চেন আসলো, তুই ফার্স্টে কী করলি ভাই, কোশ্চেন লেখা স্টার্ট করলি, ঠিক আছে? ততক্ষণ ইন্ডিয়ার বাকি 1 লাখ স্টুডেন্ট ভাই অ্যান্সার করে বেরিয়ে চলে গেছে, তুই কোনো কোশ্চেন লিখছিস, কোশ্চেন লিখবি, ডেটা লিখবি, করে ভাববি। এবার কোশ্চেন লেখার অ্যাপ্রোচ দেখলি, কম্পিউটার শেষ কোশ্চেন, তুই গেলি ফার্স্টে কোশ্চেন লিখছিস নোটপ্যাডের মধ্যে, কী লাভ হবে? আরে ভাই তুই ওখানে এক্সাম দিতে গেছিস, তোর যারা কম্পিউটার তারা ভাই অ্যান্সার অ্যাপ্রোচ করে শুরু করে দিয়েছে, ওরা কোশ্চেন যে স্ক্রিনে আসে অ্যান্সারের কথা ভাবে, কেউ কোনোদিনও ভাই কোনো কোশ্চেনের কথা ভাবেই না, কোশ্চেনটা কতক্ষণ আমি সুন্দর করে লিখতে পারবো। ওসব অ্যাপ্রোচ মাথা থেকে বার কর, কোশ্চেন লেখা যদি বাড়ি গিয়ে সারাদিন টাইম পাস, সেই টাইমটা তুই লিখবি। তোর এখানে অ্যাপ্রোচ হবে হচ্ছে অ্যান্সার কীভাবে করবো, কোশ্চেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে কী হবে, তোর সৌন্দর্য বাড়বে, খাতার বিউটিফিকেশন হবে। প্রত্যেকে ভাই ওই টাইমে 5 জন অ্যান্সার করে বেরিয়ে চলে গেল, তারাই এক্সাম ক্র্যাক করবে, স্বাভাবিক ব্যাপার। তুই শুধু এখানে কোশ্চেন নাম্বার লিখে রাখবি, কোশ্চেন তুই বাড়ি গিয়ে করবি। তাহলে এই কোশ্চেন আমার অ্যান্সার কী হবে? আচ্ছা কী বলেছে ইকুয়েশনটা, ইকুয়েশনটা কী বলেছে বল? 4NH3 প্লাস, আচ্ছা এখানে এরও দেয়নি ওরা, তাই তো 5O2 তারপরে প্লাস 6H2, আমাকে কী করতে হবে 6H2O, আমাকে এই রিয়াকশনটার ওভারঅল গিবস এনার্জি বার করতে হবে, আমাকে এই প্রত্যেকটার আলাদা আলাদা করে দেওয়া আছে O2 ছাড়া। তাহলে আমি ওভারঅলটার বার করছি, ডেল্টা জি কত হবে ভাই, প্রোডাক্টের মাইনাস রিয়াক্ট্যান্টের, তাই না? তুই বললি হ্যাঁ তাই। আচ্ছা এগুলো দেখ দেওয়া আছে কিসে, ইউনিটগুলো কিসে দেওয়া আছে এগুলোর, প্রত্যেকটা তাই দেওয়া আছে তো। তাহলে এগুলো ভাই দেওয়া আছে কিলোজুল পার মোলে। এনও আমার কত মোল আছে 4 মোল, এটা আছে কত 6 মোল, এটা আছে 5 মোল, এটা আছে 4 মোল। তাহলে আমি রিয়াক্ট্যান্টের যখন করছি ভাই, সরি প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট হবে, তাহলে প্রোডাক্টের জন্য কি হবে 4, এটা কি মোল চলে আসলো, তাহলে এটা আসলো 4 মোল এনোর, ইন্টু এনোর ভ্যালুটা কত বলেছে 86, জোরে বল না 7 কিলোজুল পার মোল। তাহলে এইখানে আমার এই মোল ইনভার্স মোল গেল কেটে, প্লাস এটার সাথে আমার কি অ্যাড হবে ভাই, কারটা অ্যাড করবে সাথে, এটা বল কার সাথে অ্যাড করবো, এটার সাথে কোনটা অ্যাড করবো 6 ইন্টু, তাহলে আমি একবার ইউনিট করলাম, বারবার আর ইউনিট করবো না, প্রত্যেকটাতে কিলো জুলে আছে, মোল আর মোল ইনভার্স আমার কেটে যাচ্ছে, প্লাস 6 ইন্টু কত হবে, ওয়াটারে কত দেওয়া আছে 237.2, খুব ভালো কথা। এটা গেল ভাই প্রোডাক্টের, মাইনাস রিয়াক্ট্যান্টের কত হবে ভাই NH3 কত দেওয়া আছে 4 ইন্টু NH3 কত দেওয়া মাইনাস 16.8, প্লাস 5 ইন্টু ওটুর কত দেওয়া আছে, এইবারে দেখ ওটুর কিছু দেওয়া নেই, তা ওটুর ভ্যালু কত বসাবো 0, তার কারণ কি ভাই ওটুর মোস্ট স্টেবল ভার্সন O2, অক্সিজেনের মোস্ট স্টেবল ভার্সন O2 থেকে O2 বানাতে গেলে আমার ভাই ডেল জির ভ্যালু 0ই হবে, বোঝা গেল? ঠিক আছে, তার মানে এটা কত হলো 5 ইন্টু 0। এইবারে যোগ বিয়োগ গুণভাগ করার দায়িত্ব তোর, করে আমার অ্যান্সারটা আসবে কিসে ভাই, ইউনিটটা হবে কিলো জুলে, বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝতে পারলাম। স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জটা হচ্ছে কি করে? কোনটা? এটা তো চেঞ্জ হয় যে স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ অফ দ্য রিঅ্যাকশন, স্ট্যান্ডার্ড হতে গেলে তো পার মোলেই ক্যালকুলেট হবে। কেন আমি যদি পার মোলের জায়গায় যদি এরকম করি, তো ওভারঅল তো সবার জন্যই বেরোচ্ছে। একটা রিঅ্যাকশনের পার মোল আমি কীভাবে করতে পারি, পার মোল কথাটা একটা রিঅ্যাকশনের জন্য যায়, তাহলে তো এখন স্ট্যান্ডার্ড এটাও হবে না, শুধু ফ্রি এনার্জি চেঞ্জ হবে। কেন হবে না ভাই? এগুলো যদি স্ট্যান্ডার্ড থাকে তাহলে ওভারঅলটা স্ট্যান্ডার্ডই হচ্ছে, রিঅ্যাকশনটা হচ্ছে। একটা রিঅ্যাকশনের আমি কীভাবে পার মোলে করতে পারি বলতো? তো কোনো রিয়েজেন্টের রেসপেক্টে নয় পার মোল বলতে পারি, কিন্তু রিঅ্যাকশনের রেসপেক্টে পার মোল কথাটা কি খাটবে? আচ্ছা 3 এর A বুঝতে পারলাম, তারপরে বল কোনটা আছে, অরের B, একই কোশ্চেন কর, শুরু কর। এটা কী করবি, ডেলার H0 বার করবো, একই টাইপের কোশ্চেন, আমি আর ডিটেলসে করবো না। আমার বলেছে হচ্ছে আমার কাছে কি আছে, পরের কোশ্চেন H2 প্লাস Br2 ফর্ম হবে কি 2HBr, তাহলে HBr প্লাস HBr ফর্ম হবে। আমি ভেঙে লিখলাম কেন, তোকে বোঝানোর জন্য, না লিখলেও তুই বুঝতে পারতিস। তাহলে এই রিয়াকশনের আমার কী বার করতে বলেছে, ডেলার H, তাই তো? রিয়াকশনের এনথালপি চেঞ্জ কী হবে, এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন কী হয় ফর্মুলা, প্রোডাক্টের ওভারঅল মাইনাস রিয়াক্ট্যান্টের ওভারঅল, তো ঠিক আছে? তাহলে প্রোডাক্টের ওভারঅল কত হবে
এই দুখানা আছে এইচবিআর, তাহলে 2 ইন্টু কোশ্চেনে ভ্যালু দেওয়া আছে এইচবিআর এর ভ্যালু কত দেওয়া আছে, এইচবিআর এর ভ্যালু কত দেওয়া আছে 368, ইউনিট কি দেওয়া আছে কিলোজুল পার মোল। একই গল্প এখানেও দেখ আমার ভাই, এই যে 2 কিন্তু মোল, এই মোল আর এই মোল ইনভার্স গেল কেটে, তুই বললি হ্যাঁ বুঝতে পারছি। মাইনাস কী হবে ভাই H2 কটা আছে 1 মোল, তাহলে এখানে কিন্তু 1 ইন্টু H2 এর ভ্যালুটা, এই 1 যখন লিখলাম মোল চলে আসলো, বুঝতে পেরেছিস? এটা 1 ইন্টু মোল হলো 1 মোল ইন্টু H2 এর ভ্যালু কত বলেছে কোশ্চেনে, 1 মোল ইন্টু 436 ইউনিট কিলোজুল মোল ইনভার্স। দেখ এই মোল ইনভার্স মোল গেল কেটে, এটার সাথে আরও একটা অ্যাড হবে, কী হবে অ্যাড প্লাস, এই যে ভাই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি বিআরটা হবে, বুঝতে পারছি বিআর টু 1 হবে, তারপর তুই করবি যা আসছে তাই। ইউনিটটা আমার তাহলে আলটিমেটলি কিসে আসলো কিলোজুলে, ইউনিটটা আমার আলটিমেটলি কিসে আসছে কিলোজুলে, বোঝা গেল? মোল ইনভার্স আর মোল যাচ্ছে কেটে, ইউনিট কিসে আসছে কিলোজুলে। ক্লিয়ার? বোঝা গেছে? তারপরে বল আর কিছু আছে এখান থেকে? কেভি কাশীপুর 2 কোনো ডাউট? চল ডাউট নেই, চলে যাচ্ছি পরেরটা। আচ্ছা দেখি কেভি কাশীপুর 3 আজকে পাঠিয়েছিলাম গ্রুপে, 3-4টে কোশ্চেন মনে হয় মোস্ট প্রবাবলি পাঠিয়েছি, বা দুটো স্কুলের হয়তো কোশ্চেন পাঠিয়েছি, ওগুলো তুই বাড়িতে করবি, ওগুলো তার মার্কিং করা নেই। মার্কিং এতদিন কেন করছিলাম, তার কারণ তোকে বোঝানোর জন্য যে ভাই আইডেন্টিফাই করে দেওয়ার জন্য এটা এই চ্যাপ্টারের কোশ্চেন, আমরা ক্লাস 11-এর শেষ, এখন আর তোর ওইগুলো লাগবে না, তুই কোশ্চেন দেখলেই বুঝতে পারবি কোনটা কোন চ্যাপ্টার, ওই জন্য আমি আর মার্কিং করিনি, আর করবো না ওগুলো মার্কিং। ঠিক আছে, যে কোশ্চেনগুলো আছে যেগুলো পাঠিয়েছি ওগুলো যদি ডাউট থাকে তুই আমাকে জিজ্ঞেস করবি, লাস্টের আগের কোনো ক্লাসে জিজ্ঞেস করবি। ঠিক আছে, চল। কেভি কাশীপুর 3, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1-2 কোনো নেই, হ্যাঁ কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2-তে আছে কোশ্চেন, বল কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2। আচ্ছা আমাদের আজকের পর আর বাকি থাকবে হচ্ছে 5খানা ক্লাস, টোটাল 71খানা ক্লাস শিডিউল, তার মধ্যে পরশু দিনের ক্লাসটা হবে কি হবে না আমি কালকে বলে দেবো, একটু গ্রুপে নজর রাখবি। কোন কোন স্কুলে কবে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে? আদিত্যতে কবে স্টার্ট হচ্ছে? ফেব্রুয়ারির 12-র পর, তাই তো? ইন্দিরা গান্ধীতে কবে স্টার্ট হচ্ছে? ইন্দিরা গান্ধী 18 তারিখ থেকে। কেমিস্ট্রি এক্সাম কবে হবে আচ্ছা মনে? ইন্দিরা গান্ধী দেখে বল। সেন্ট্রাল মডার্নে যেন কবে স্টার্ট হবে? 19 তারিখ। কেমিস্ট্রি এক্সাম যেন কবে? 20 তারিখ, ওই ব্যাচে বলেছে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে সেমিস্টার 2 যেন কবে স্টার্ট হবে? মার্চ মাসের কত তারিখে? 3 তারিখ। কবে শেষ হবে? 24 তারিখ কেমিস্ট্রি। হ্যাঁ IGMHS ওই ব্যাচে বলেছিল আবির। আচ্ছা ডিপিএস নিউটনে কবে স্টার্ট এক্সাম? 10 তারিখে অ্যানুয়াল এক্সাম স্টার্ট। কেমিস্ট্রি এক্সাম কবে? 10-এ তো স্টার্ট। আদিত্য তো বুঝলাম। আচ্ছা তো আমাদের এখানে সেই সূত্রে লাস্ট ক্লাস হওয়ার কথা থার্সডে 6 ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি পড়তে আসতে কারো কোনো আপত্তি আছে? আমার তো মনে হয় না আপত্তি আছে। যার যার অ্যানুয়াল এক্সাম 10 তারিখে তারও মনে হয় আপত্তি আছে। 10 তারিখে কী এক্সাম হবে? ফার্স্ট ডেতে প্রবাবলি ফিজিক্স হবে, তাই তো? আপত্তি আছে 6 তারিখে পড়তে আসতে? 6 তারিখে লাস্ট ক্লাসের শিডিউল আমি তোকে দিয়ে দিয়েছিলাম। অর্গ্যানিকে 2022-23-24 কোশ্চেনটা হবে, যেটা আগের দিন এখানে করার কথা ছিল। যদি করে আসিস তাহলে আসতে পারিস, না আসলে আমার মনে হয় না এমন কিছু অসুবিধা হবে। তো 6 তারিখ হচ্ছে এখানে লাস্ট ক্লাস। কারণ কোনো অসুবিধা আছে পড়তে আসতে? 6 ফেব্রুয়ারি অসুবিধা নেই। 4 ফেব্রুয়ারি টিউসডে তো কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়, 4 ফেব্রুয়ারি। আচ্ছা তো বেসিক্যালি তার আগে হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখে আমাদের এখানে অ্যাজ ইউজুয়াল ক্লাস আছে। 28 তারিখেও আছে, 28-30। আর এই সপ্তাহের 23 তারিখের ক্লাসটা বেসিক্যালি 23 তারিখের ক্লাসটা হবে কি হবে না আমি বলে দেবো কালকে, ঠিক আছে? তাহলে 28-30। আর ওদিকে হয়তো ফেব্রুয়ারি মাসের কত তারিখে পড়ছে? 2 তারিখে তো আবার সরস্বতী পুজো আছে। ফেব্রুয়ারি মাসের 2 আর 3 হচ্ছে সরস্বতী পুজো, তাহলে ওই সময়টা করা যাবে না 2-3। তাহলে 23 তারিখের ক্লাসটা এই সপ্তাহের 26 তারিখেও হবে না।
ঠিক আছে, দেখছি 23 তারিখের ক্লাসটা কবে করা যায়, 23শে জানুয়ারির ক্লাসটা কবে করা যায় দেখছি। ঠিক আছে, ওটা দেখা যাচ্ছে, বলে দেবো গ্রুপে। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 বল কোথায় কী কী আছে ডাউট? 21, আচ্ছা 21, predict the sign of entropy change in the following case: normal egg to boiled hard egg। আচ্ছা এটা বলতে কী হবে এন্ট্রপি, তোকে হার্ড কথাটা বলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ডিমকে বয়েল করলে কেন আমার হার্ড হয়ে যায়, এন্ট্রপি ইনক্রিজ হবে। কেন আমার হার্ড হয়ে যায়, ঠিক আছে, ডিমকে বয়েল করলে কেন আমার হার্ড হয়, এন্ট্রপি হার্ড কেন হয়ে যাচ্ছে ভাই ডিম, এটা দেখেছিস, সেটা তো রিয়েল লাইফেই তুই দেখেছিস কেন আমার হয়। আচ্ছা খাতায় লিখে রাখতে পারিস, লাইক অন বয়েলিং egg becomes hard, on boiling egg becomes hard। এই লাইনটা তুই আপাতত শুধুমাত্র মনে রাখ, শুধুমাত্র শুধু এই লাইনটা তুই মনে রাখবি। এটা কেন হয় সেটা তুই জানবি ক্লাস 12-এ বায়োমলিকুলস চ্যাপ্টারে লিখে রাখতে পারিস, ক্লাস 12 বায়োমলিকুলস। এটাকে বলে কি ডিন্যাচুরেশন অফ প্রোটিন, ডিন্যাচুরেশন অফ প্রোটিন পড়ে শুনেছিস টার্মটা কোথাও, বায়োলজিতে শুনেছিস কি ডিন্যাচুরেশন অফ প্রোটিন? প্রোটিনগুলোর হ্যাঁ এক্স্যাক্টলি, প্রোটিনের অনেক রকমের স্ট্রাকচার আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচার আছে। তো আমরা ভাই হিট করলে বা এরকম এক্সটার্নালি এক্সাইট করলে আমার কি হয়, প্রাইমারি স্ট্রাকচারগুলো বাদ দিয়ে বাকি সব স্ট্রাকচারগুলো আমার প্রাইমারিতে কনভার্ট হতে চেষ্টা করে বা আমার কয়েল হয়ে যায় বেসিক্যালি। তো এটা আমার ভাই ক্লাস 12-এ কেমিস্ট্রির পার্সপেক্টিভে যতটুকু জানার দরকার, এটা তোমার ক্লাস 12-এ কোশ্চেন আসবে, রাইট আ শর্ট নোট অন ডিন্যাচুরেশন অফ প্রোটিন। তো ওটার জন্য যতটুকু অ্যান্সার আমি ততটুকুই পড়বো। ক্লাস 12-এ বায়োমলিকুলস বলে একটা চ্যাপ্টার আছে, মনে রাখবি ক্লাস 12-এর বায়োমলিকুলস, আমি তো এখানে বায়োলজি নিয়ে বসবো না, যতটুকু কেমিস্ট্রির পার্সপেক্টিভে ততটুকু আমি তোকে বোঝাবো, আর বাকি জিনিসপত্র তোকে মুখস্থ করতে হবে, যেমন আলফা হেলিক্স, আলফা প্লিটেড স্ট্রাকচার, বিটা প্লিটেড স্ট্রাকচার, ডিএনএ আরএনএ ডিফারেন্স, এগুলো তুই বায়োলজিতেও পড়েছিলি ক্লাস 10-এ। সিমিলার কোন ভিটামিনের কোন সোর্স, আর ভিটামিনের অভাবে ডেফিসিয়েন্সি সিনড্রোম কী কী আছে, কার জন্য আমার ভাই জেরোপথ্যালমিয়া হয়, কার জন্য আমার অস্টিওমেলাইসিয়া, এগুলো তোকে ক্লাস 12 আবার পড়তে হবে বায়োমলিকুলস চ্যাপ্টারে। বোঝার পার্টটা আছে গ্লুকোজের রিয়াকশন, গ্লুকোজের স্ট্রাকচার। এবার গ্লুকোজের রিয়াকশন বুঝতে হলে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, ক্লাস 12-এ বায়োমলিকুলস অনেক স্কুলে ভাই ফার্স্টের দিকের চ্যাপ্টারে দিয়ে দেয়, বায়োমলিকুলস মানেই মুখস্থ করার চ্যাপ্টার নয়। বায়োমলিকুলস মধ্যে তোর গ্লুকোজের রিয়াকশান আছে, গ্লুকোজের রিয়াকশান পড়তে হলে তোকে কিন্তু আগে ভাই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার পড়তে হবে, নাহলে তুই গ্লুকোজের রিয়াকশান বুঝতে পারবি না, কেন কার্বনিলের মধ্যে গিয়ে কী অ্যাটাক করছে, কোথা থেকে আমার ভাই সায়ানাইড গিয়ে অ্যাটাক করলো। অনেক স্কুলে ভাই এই জন্য আগে দিয়ে দেয় বায়োমলিকুলস, তারা ভাই লিঙ্ক ফিঙ্ক কোনোদিনও খুঁজতে চেষ্টাও করে না, ওইসব স্কুলের টিচাররা কোনোদিনও তারা ওই দুখানা চ্যাপ্টারের মধ্যে লিঙ্ক বুঝতে চেষ্টা করে না, বোঝাতেও চেষ্টা করে না, যার জন্যই স্টুডেন্টদের কাছে কেমিস্ট্রিটা হয়ে যাচ্ছে বোরিং, সিম্পল। সিমিলারলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেমিস্টার 1-এ ক্লাস 12-এ কিন্তু মানে তো সেমিস্টার 3-তে বায়োমলিকুলস আছে, সেমিস্টার 4-এ গিয়ে আছে হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে তোকে আগে ভাই সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে, তারপর যদি তুই বেঁচে ফিরে আসতে পারিস তাহলে তোকে বোঝাবে হ্যাঁ ভাই এইভাবে 7টা কাটা উঠছিল, ঠিক আছে, তোকে আগে ভাই ছুঁড়ে ফেলে দিল, তারপর তোকে বলবে হ্যাঁ ভাই এইভাবে 7টা কাটিস নি, এইভাবে কাট এবার, ঠিক আছে। সেটা অনেক স্কুলে বায়োমলিকুলস আগে দিয়ে দেয়। তো যার যার ভাই বায়োমলিকুলস আছে তারা আমি বলবো তার আগে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পড়বে। এখন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পড়তে গেলেও তোকে ভাই তার আগে অ্যালকোহল ফেনালিজার পড়তে হবে, অ্যালকোহল ফেনালিজার পড়তে গেলে তোকে তার আগে হ্যালোঅ্যালকেন হ্যালোইন পড়তে হবে। প্রত্যেকটা জিনিস লিঙ্কটা, যেখানে যেখানে এই লিঙ্কগুলো কেটে দিয়েছে যেসব স্কুলে যেসব বোর্ডে, তাদের কাছে সাবজেক্ট হয়ে যাচ্ছে বোরিং, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তাহলে চল এটাকে আমার কী বলে ডিন্যাচুরেশন অফ প্রোটিন, আমার স্ট্রাকচার হয়ে যায় হার্ড, তাহলে যে আমার স্ট্রাকচার হয়ে গেল হার্ড, তার মানে লিকুইড আমার সলিডে কনভার্ট হচ্ছে, তার মানে আমার কী হবে বলতে এন্ট্রপি আমার কমবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এন্ট্রপি আমার কমেছে, তাহলে ফার্স্ট কোশ্চেন আমার কী হবে এন্ট্রপি ডিক্রিজ করলো। আর 2 নাম্বারটা কী আছে বল, 2 নাম্বারটা আমার কী ছিল, রিঅ্যাক্ট্যান্ট সাইডে কী আছে, কী আছে বল রিঅ্যাক্ট্যান্ট সাইডে H2, আচ্ছা H2 মানে কি হাইড্রোজেন মলিকিউল, H2 মলিকিউল। আর প্রোডাক্ট সাইডে আমার কী ফর্ম হয়েছে 2H মানে কি দুখানা হাইড্রোজেন অ্যাটম। তাহলে নাম্বার অফ পার্টিকেল আগে কম ছিল না এখন কম, আগে কম ছিল এখন বেশি, এখন নাম্বার অফ পার্টিকেল বেড়ে গেছে, ঠিক আছে, নাম্বার অফ পার্টিকেল এখন গেল বেড়ে। তাহলে বল কোথায় আমার এন্ট্রপি বাড়বে, পরে আমার এন্ট্রপি বেড়েছে, কারণ র্যান্ডমনেস বাড়বে, নাম্বার অফ পার্টিকেল বাড়লে এন্ট্রপি আমার বাড়বেই। ধর এই ঘরে যদি 50টা বল থাকে তাহলে যা র্যান্ডমনেস হবে, 100টা বল থাকলে র্যান্ডমনেস আরও বেশি, মানে তোর ভাই একটা বল খুঁজে পাওয়ার 10 প্রবাবিলিটি আরও কমতে থাকবে, বুঝতে পেরেছিস। চল তাহলে এই হচ্ছে আমার গেল পরের কোশ্চেন, তারপরে বল কি আছে, তারপরে বলে ফেল কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 বল, কারো কোনো ডাউট, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 কারো কোনো ডাউট, মিনিমাম ডাউট থাকলে কিন্তু জিজ্ঞেস করতে বলেছি।
33 এর সি, predict whether the reaction will be spontaneous or non-spontaneous when del RH0 of the reaction is negative and del S0 of the reaction is positive at all temperature. তুই বল, আমি কি বলবো বল। 33 সি বল কি হবে? স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস কিসের বেসিসে দেখবো? ডেল জি। আচ্ছা মাথায় জিরোটা আছে, তার মানে কি বলতো? স্ট্যান্ডার্ড স্টেট, তাই তো? স্ট্যান্ডার্ড স্টেটের, আচ্ছা এবারে যে মাথায় যে জিরোগুলো আছে, ডেল জি জিরো ইকোয়াস টু কি হবে? ডেল এইচ জিরো মাইনাস টি ইন্টু ডেল্টা এস জিরো। স্ট্যান্ডার্ড স্টেটটা কি হয়? কত হয় স্ট্যান্ডার্ড স্টেট টেম্পারেচার? 298 কেলভিন। কত? এটা পড়েছিলাম কোথাও স্ট্যান্ডার্ড স্টেটে? হ্যাঁ কোথায় পড়েছি বলতো? স্ট্যান্ডার্ড স্টেট হচ্ছে আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ডেল্টা এইচ ফরমেশনে যখন স্ট্যান্ডার্ড স্টেট ইয়ে করছিল তখন বলেছিল। এক্স্যাক্টলি, খাতা মতো বার কর, চলে যা হেসেস ল বার কর, হেসেস ল বার কর, হেসেস লর আগে পড়ে, হেসেস লর আগে পড়ে বার কর। আমি তোকে বলেছিলাম গ্যাসের স্ট্যান্ডার্ড স্টেট আর ভাই এই ইলেকট্রোকেমিস্ট্রি আর এই থার্মোডাইনামিক্স এর কিন্তু স্ট্যান্ডার্ড স্টেট আলাদা। গ্যাসে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড করবো, কিন্তু এখানে কিন্তু আমার ওটা আলাদা হবে। দেখতে পাচ্ছিস, দেখ হেসেস লর আগে পরে লেখা আছে। এনথালপি অফ ফরমেশন টরমেশন যেখানে করেছিলাম সেখানে দেখবি লেখা আছে, আছে আছিস খুঁজে? আমার তো মনে আছে করিয়েছিলাম। ফরমেশন রিয়াকশন যেখানে আছে সেখানে এনথালপি অফ ফরমেশন ওখানে পাবি। স্ট্যান্ডার্ড স্টেটের ভ্যালু হচ্ছে 298 কেলভিন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বলেছিলাম সিমিলারতে ক্লাস 12 যখন ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার পড়বো সেখানেও একই জিনিস ইউজ করবো, কারণ সলিউশন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কিছু থাকবেই না, ফ্রিজ করে যাবে। তো আমার ভাই মেজার করতে গেলে আমাকে ভাই এগুলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড নিতেই হবে। তাহলে আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার কিন্তু এইসব সিস্টেমে থার্মোডাইনামিক্সে 298 কেলভিন মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পেরেছিস? তাহলে এবার তোকে কোশ্চেনের মধ্যে কী বলেছে, ফিজিবল হবে কি হবে না। যখন ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ, ভাই ডেল এইচ নেগেটিভ আর ডেল এস কত? ডেল এস হচ্ছে আমার পজিটিভ। তো এ ভাই পজিটিভ, বল দেখি টি এর ভ্যালু কি হয়? টি এর ভ্যালু নেগেটিভ হতে পারে কোনোদিনও? -100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে নেগেটিভ হবে না? কেলভিন, এক্স্যাক্টলি। কেন হবে না? তার কারণ ভাই টি হচ্ছে অলওয়েজ কেলভিনে। আজ অব্দি পৃথিবীতে ভাই 0 কেলভিনের নিচে কিছু যায়নি, ঠিক আছে? 0 কেলভিনও রিচ করা খুব কঠিন, স্বাভাবিক হবে, এইসব তো হবেই না। তাহলে টেম্পারেচার অলওয়েজ পজিটিভ, তাহলে ভাই টিও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এই টার্মটা ওভারঅল কি হলো? পজিটিভ না নেগেটিভ? টি পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে টি ডেল্টা এসটা কি? পজিটিভ। আগে একটা কাছে নেগেটিভ, তার মানে এই টার্মটা ওভারঅল আমার হয়ে গেল কি বলতো? সুন্দর নেগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ, তাহলে ডেল জি অলওয়েজ নেগেটিভ হবে। তাহলে আমার কি বলেছে? প্রেডিক্ট দ্য ফিজিবিলিটি whether the reaction will be spontaneous or non spontaneous। কি হবে তাহলে আমার? এটা অলওয়েজ স্পন্টেনিয়াস। বোঝা গেল? এরকম কোশ্চেন আরও একটা ছিল, কোনো একটা স্কুলে আমি দেখেছিলাম, 4টে অপশান দিয়েছিল, বলেছিল ভাই কোনটাতে গেলে আমার রিয়াকশনটা নন ফিজিবল হবে, এরকম ছিল। আমি তো ভাই এগুলোই কম্পেয়ার করি বেসিক্যালি, ডেল এইচ ডেল্টা এস এগুলো আমি কম্পেয়ার করে করে বার করি। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টর 2, তারপরে কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? ওকে চল, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টর 2 কারো কোনো ডাউট নেই, তাই তো? এই যে বলেছিলাম মিনিমাম ডাউটের গল্প। চলে আসি তাহলে পরেরটা, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3তে কোনো কোশ্চেন নেই। কেভি সল্টলেক 2, বল কার কি ডাউট? কেভি সল্টলেক 2 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 কার কি ডাউট? কার কোনো ডাউট? বলে ফেল। 20 enthalpy of combustion of carbon dioxide is এত, calculate the heat released upon formation of ওটা। তোরা মাঝখানে সব কোশ্চেন পেরেছিস তাই তো? পারলে তো খুবই ভালো কথা। আচ্ছা এটা ইউনিটটা কত বলেছে? এনথালপি অফ কম্বাশন অফ কার্বন টু CO2। আচ্ছা কার্বনের কম্বাশন রিয়াকশনটা কী হবে বল দেখি? কার্বনের কম্বাশন রিয়াকশন কী হবে? C+O2 প্রোডাক্ট আমার কী হবে? হাইড্রোজেন নেই, তাহলে জলের কোনো প্রশ্নও আসছে না। এই রিয়াকশনটা আমাকে এনথালপি বলে দিয়েছে কত? ডেল এইচ কত বলেছে? -393.5 ইউনিট কিলোজুল পার মোল, নাকি জুল? আবার সেই জুল পার মোল করেছে, কিলোজুল হবে এগুলো, জুল পার মোল পসিবল না। চল যাই হোক, চল যা দিয়েছে আমি তাই করি, জুল পার মোল। খুব ভালো কথা এটা দিয়েছে এত,
ক্যালকুলেট দ্য হিট রিলিজড আপন ফর্মেশন অফ 35.2 গ্রাম অফ CO2 ফ্রম কার্বন অ্যান্ড ডাইঅক্সিজেন গ্যাস। তাহলে ভাই তুই দেখ এখানে তো এটা আমার ইউনিটারি মেথড হয়ে যাচ্ছে, এই অঙ্কটা আমার ইউনিটারি মেথডে হচ্ছে। 44 গ্রামে কত? এক্স্যাক্টলি দেখ, 40 গ্রামে কত? এক্স্যাক্টলি -393.5 জুল পার মোল, তার মানে কি 1 মোল CO2 বানাতে আমার ভাই, এটাই তো ফর্মেশন রিঅ্যাকশন অফ CO2, তার মানে কি 1 মোল CO2 বানাতে আমার ভাই এনথালপি চেঞ্জ হয় এত, 1 মোলের জন্য হয় এত। তা আমি ভাই বার করবো কত গ্রাম বলেছে, 35.2 গ্রাম CO2 মানে কত মোল CO2, তা কত হয় ভাই মোল, মাস গিভেন কত 35.2, মোলার মাস কত CO2 44, তাহলে ভাই 1 মোলের জন্য হয় অত, এটার জন্য হবে কত, বুঝতে পেরেছিস? কর ভ্যালু বসা, কত আসছে দেখ, 35.2 ইন্টু 44 ইন্টু ডেল এইচ এর ভ্যালু বসা আছে -393.5 জুল পার মোল। আচ্ছা দেখ এইখানে জুল পার মোল আর এইখানে একটা মোল অলরেডি চলে এসছে, এটা তো একটা মোল, তাহলে এটা কাটাকুটি হবে এখানে একটা মোল আর মোল ইনভার্স গেল কেটে, ভ্যালুটা কত আসছে বল দেখি, কত আসছে ভ্যালুটা, ডেল এইচ এর ওভারঅল ভ্যালুটা কত আসছে এতগুলো মোলের জন্য, কত আসছে ক্যালকুলেটর বসা, আইএসসি বোর্ড -314.8 এত ইউনিট জুল, এটা কিলো জুল হতো, যাই হোক চল বাদ দে, বোঝা গেছে? তাহলে তুই অ্যান্সার লিখে আসবি কি, দেয়ারফর ডেল এইচ ইকুয়ালস টু -314.8 জুল, সিম্পল ইউনিটারি মেথডের অঙ্ক। চল তারপরে, আচ্ছা এখন এই মুহূর্তে টাকিতে কি করাছে বলতো, তোদের স্কুলে কি করাছে? 26 জানুয়ারি আরে সে তো আছেই, পড়াশোনা হচ্ছে না, লাস্ট কি পড়িয়েছিল, ইয়ে শেষ করেছিল অর্গানিক। অনেক দিন শেষ হয়ে গেছে, এক্সট্রা কিছু পড়িয়েছে, রিঅ্যাকশন টিঅ্যাকশন কিছু কম পড়িয়েছে, কি পড়িয়েছে, এন ফ্যাক্টর ইয়েতে রিডক্সে, এন ফ্যাক্টর, ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে গিয়ে, তাই তো? ওটা আমি তো করবো লাস্ট ক্লাসে করবো, এক্স ফ্যাক্টর দিয়ে ইকুইভ্যালেন্ট ওয়েটের ক্যালকুলেশন, ঠিক আছে? আর কিছু পড়িয়েছে? না আর সব পড়েছে এমনি ইয়ে পুরো পড়েছে, রিঅ্যাকশন সবগুলো পড়েছে। ওকে, আর হচ্ছে তোর ইয়ে ওই চ্যাপ্টারটা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়ায়নি এখনো, করাবেন না তো, ওটা ওটা মনে হচ্ছে না করাবে, ওটা মনে হচ্ছে বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে দেবে, মনে হচ্ছে এখনো শিওর না, ওটা নাকি অপশনাল ছিল, স্কুল চাইলে বাদ দিয়ে দিতে পারে। এক্স্যাক্টলি, তো 11-এ তো স্কুলের উপর পুরো, যেমন ভাবে সলিস্টার বাদ দিয়েছিল অনেক স্কুল, তোদের স্কুলে তো মানে সলিস্টার থেকে একটা কোশ্চেন করেছিল প্যাকিং এফিসিয়েন্সি, ঠিক আছে? আমাদের সলিড স্টেট থাকার কথা ছিল, গ্যাস বাদ দেওয়ার কথা ছিল, গ্যাস থেকে কোয়েশ্চেন ছিল, সলিড স্টেট থেকে আসে। ওকে, কেভি সল্টলেক 2, তারপরে বল কার কি আছে ডাউট, 29-এর অর্ডার 3 কি দিয়েছে ভাই, আচ্ছা